হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে হচ্ছে 8 তারিখ, আর 8 তারিখে যে 3টে শিফট পরীক্ষা হয়েছে সেই 3টে শিফটের সমস্ত কোশ্চেন কিন্তু আমি এখানে তোমাদের আলোচনা করব। দেখো, এনটিপিসি পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা, যারা এনটিপিসি পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অন্তত একবার হলেও এই ভিডিওগুলো দেখে যেও। কেননা তুমি দেখো 5 আর 6 তারিখে যে কোশ্চেনটা অ্যানালাইসিস করেছিলাম সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন রিপিট হয়েছে 8 তারিখ। তাই 8 তারিখ যেসব কোশ্চেনগুলো এসেছে, নতুন কোশ্চেন যেগুলো এসেছে সেগুলো কিন্তু পরবর্তীতে যারা পরীক্ষা দিতে যাবে 10 তারিখ হোক, 12 তারিখ হোক, 13 তারিখ হোক, 20 তারিখ হোক, 22 তারিখ হোক, তারা কিন্তু অনেকটাই বেনিফিট পাবে এখান থেকে। কেননা রেলের এনটিপিসির পরীক্ষাটা আর আরপিএফের পরীক্ষাটা এমনই পরীক্ষা যেখানে কোশ্চেন কিন্তু হুবহু তোমার একদম রিপিটেড চলে আসে। তাই তুমি যদি এনটিপিসি পরীক্ষা দিতে যাও তবে অন্তত একবার হলেও এই তোমার আগে যেসব শিফটের পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত শিফটের অ্যানালাইসিস ভিডিও একবার দেখে যেও। কেননা মাত্র 20 থেকে 25 মিনিটের একটা ভিডিও দেখে তুমি অনেকটাই বেনিফিট পাবে এখান থেকে, এবং এখান থেকে তুমি 1 থেকে 2 নম্বর কমন পেয়ে যাবে, যেটা তুমি সারা বছর পড়েও হয়তো পাবে না। শুধুমাত্র 20 থেকে 25 মিনিটের একটা ভিডিও দেখে তোমার অনেকটা লাভ হতে পারে। তো অবশ্যই পরীক্ষা দিতে আগে এই সব ভিডিওগুলো দেখে যেও। প্রথম প্রশ্ন কী ছিল দেখো, বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়েছিল এবং তা কে রদ করেছিল? দেখো, না 4টে অপশান রয়েছে, ঠিক আছে? তা একটু পুরো ডিটেলসে জেনে নাও। 1905 সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয়, এটি লর্ড কার্জন দ্বারা পরিচালিত হয়েছিল। দেখো, ঘোষণাটি হয় 20 জুলাই 1905 সালে, এবং 1905 সালের 20 জুলাই ঘোষণা হয় আর সেটা কার্যকরী হয় 16 অক্টোবর থেকে। এই দেশ বিভাগ ছিল ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো এই নীতির একটা অংশ। স্বদেশী আন্দোলন ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে অন্যতম প্রধান একটা প্রতিবাদ। দেখো, 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় আর এটা রদ করেছিল লর্ড কার্জন দ্বিতীয়। পরের প্রশ্ন কী ছিল, কে প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড় হিসাবে অফিসিয়ালি ফুটবলে 900টি গোল পূর্ণ করলেন? এখানে সরি, টাইপিং মিস্টেক আছে, ক্রিকেট, তো এটা ফুটবল হবে। দেখো, অপশানে রয়েছে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এটা আমাদের সঠিক উত্তর হবে 1925 সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড় হিসাবে 900টি অফিসিয়াল গোল তার ক্যারিয়ারে কিন্তু কমপ্লিট করলেন। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে পালিগার বিদ্রোহ কোন প্রেসিডেন্সিতে সংগঠিত হয়েছিল? তো এটার জন্য সঠিক উত্তর দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সিতে কিন্তু পালিগার বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। এটি তামিলনাড়ুর তিরুনেলভেলি অঞ্চলে ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, পুরাতন পাললিক মাটির নাম কি? অপশন ছিল খাদার, রেগুর, ভাঙর নাকি ল্যাটেরাইট। তো এটার জন্য সঠিক উত্তর হবে পুরাতন পলিমাটি বা পাললিক মাটি ভাঙার বা ভাঙর নামেও পরিচিত। ভাঙার মাটিতে বালি এবং ছোট পাথর থাকে এবং সমভূমিতে উচ্চতর পৃষ্ঠতলের ওপর একটি পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, ঝাড়খণ্ড রাজ্যে কোন বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নাকি পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য। তো দেখো, ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে প্রায় 10 কিলোমিটার অঞ্চল জুড়ে ডালমা পাহাড়ের কাছে অবস্থিত। এটি ভারতীয় হাতি সংখ্যার জন্য বেশ পরিচিত, কেননা এখানে হাতির সংখ্যা অনেকটাই বেশি অন্যান্য রাজ্যের থেকে। পরের প্রশ্ন দেখো, যখন অ্যাসিটিক অ্যাসিড CH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অর্থাৎ NaOH এর সাথে মিশ্রিত করা হয় তখন কোন ধরনের বিক্রিয়া ঘটে? তো দেখো, অ্যাসিটিক অ্যাসিড একটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অর্থাৎ অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া করি তাহলে তো আমরা সবাই জানো সেখানে কি তৈরি হয় বলো তো? আর যাই তৈরি হোক সেখানে কিন্তু এক্সট্রাভাবে একটা জল তৈরি হবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে অনেকটাই বেনিফিট পাবে। দেখো, কারণ তারা যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম অ্যাসিডেট আর জল তৈরি হয়। এটি নিরপেক্ষণ বিক্রিয়ার একটি উদাহরণ, অর্থাৎ অ্যাসিডের সাথে ক্ষার মেশালে তোমার সেটা নিরপেক্ষ হবে যদি সমান সমান তাদের ক্ষমতা থাকে তাহলে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম যাত্রীবাহী ড্রোন কোনটি? গরুড়, বরুণ, টাইলস নাকি রক্ষক? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো বরুণ। ভারতীয় নৌবাহিনী বরুণকে অন্তর্ভুক্ত করবে। এটি পুনে ভিত্তিক স্টার্টআপ সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন। এতদিন আমরা কি দেখতাম? ড্রোনের সাহায্যে অনেক কিছু কাজ করা হচ্ছে, মিসাইল ছাড়া হচ্ছে, খাবার পর্যন্ত আমরা ট্রান্সফার হতে দেখা গেছে, মেডিসিন যে ট্রান্সফার করেছে সেটাও আমরা ড্রোনের মধ্যে দেখেছি। কিন্তু এই প্রথমবার ভারতীয় নেভির হাতে
আসতে চলেছে ড্রোন, যেটা যাত্রীবাহী। অর্থাৎ কী বলছে দেখো, ড্রোনটি একজন যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় উল্লেখভাবে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমরা এতদিন অন্যান্য কিছু ট্রান্সফার করতে দেখা গেছে ড্রোনের মাধ্যমে, এবার আমরা দেখতে পাবো কি ড্রোনের মাধ্যমে যে যাত্রীকেও এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া যাবে। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌর পরিষদ কে প্রতিষ্ঠা করেন? দেখো, রাজ্যগুলিতে পৌর পরিষদ বা পৌরসভাগুলি রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, কারণ এগুলি সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজ্য সরকার। পরের প্রশ্ন দেখো, কর্মজীবী যুব হিসাবে সাধারণ বয়সের গ্রুপকে কি বলা হয়ে থাকে? 10 থেকে 19 বছর, 15 থেকে 24, 15 থেকে 64 বছর, নাকি 25 থেকে 60 বছর? তো এটা সঠিক উত্তর হবে অপশন গ, 15 থেকে 64 বছর। দেখো, কর্মক্ষেত্র বয়সসীমা 15 থেকে 64 বছর বলে বিবেচিত হয়। 14 বছরের কম হলে সেটা শিশু, আর 65 বছরের যদি বেশি হয় তাহলে সেটা হয়ে যাবে বয়স্ক। তো অতএব আমরা কি বুঝতে পারলাম যে 14 বছরের কম আর যদি 64 বছরের বেশি বয়স হয় তাহলে সেটা কর্মহীন জনসংখ্যা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ যারা আয় অ্যাকচুয়ালি করতে পারবে তারাই হচ্ছে তোমার জনসংখ্যা হিসাবে কাউন্ট করা যাবে, আর যারা আয় করবে না তারা কিন্তু কর্মহীন জনসংখ্যা হিসাবে কাউন্ট করা হবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে উত্তরপথ কাদের সঙ্গে যুক্ত ছিল? গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলি পাঞ্জাব এবং তক্ষশিলা পর্যন্ত, মুম্বাই থেকে দিল্লি, কাঞ্চি থেকে পাটলিপুত্র, নাকি গুজরাট থেকে রাজস্থান? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে দেখো, উত্তরপথ ছিল প্রাচীন ভারতে একটি প্রধান বাণিজ্য পথ যা গঙ্গা তীরবর্তী শহরগুলিকে পাঞ্জাব এবং তক্ষশিলার মতো উত্তর পশ্চিম কেন্দ্রগুলির সাথে যুক্ত করতো। অর্থাৎ যদি আমরা এইরকম যদি ভারতের ম্যাপটা দেখি তো এইসব জায়গাতে ছিল তক্ষশিলা, আর আমাদের গঙ্গা নদীর সমভূমি যে তীরবর্তী অঞ্চলগুলো ছিল পাঞ্জাব থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এলাকাটাকে এটার সাথে যুক্ত করার জন্যই যে পথ তৈরি করা হয়েছিল সেটাকে বলা হতো উত্তরপথ। এটা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলেছিল। আমরা সেই সময় যদি ইতিহাসটা আমরা ঘেঁটে দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো, এটা বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? ধারা 21, ধারা 32, নাকি ধারা 226, নাকি ধারা 14? তো এটার জন্য সঠিক উত্তর হবে ধারা 32। দেখো, ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। রিট হলো মৌলিক অধিকার প্রয়োগের জন্য আদালত বা অন্যান্য কর্তৃপক্ষের লিখিত আদেশ। সুপ্রিম কোর্ট ধারা 32 অনুসারে এবং হাইকোর্ট ধারা 226 অনুসারে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, নিষেধাজ্ঞা, সার্টিওয়ারি ও কোর্ট ওয়ারেন্টের মতো রিট জারি করতে পারে। রিট কটা হয়? 5টা, এটা মনে রাখবে। সুপ্রিম কোর্ট বললে সেটা 32 নম্বর ধারা অনুসারে, আর যদি হাইকোর্ট বলে তাহলে সেটা 226 নম্বর ধারা অনুসারে কিন্তু রিট জারি করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, তোমার যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে, কিন্তু তোমার যদি ফান্ডামেন্টাল ডিউটি বা ডিপিএসপি থেকে কোনো কিছু তোমার যদি ক্ষুণ্ণ হয় ডিপিএসপি থেকে, তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের বা কোনো কোর্টের দ্বারস্থ হতে পারবে না, এটা একটু খেয়াল রাখবে। আর ফান্ডামেন্টাল রাইট যদি হয় তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে পারবে আর এক্ষেত্রে পারবে না, এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট অঞ্চলের ভূমিরূপ কীরকম? শুধুমাত্র পাহাড়ি এলাকা, শুধুমাত্র উপকূলীয় সমভূমি, পাহাড় ও বিস্তৃত উপকূলীয় সমভূমি উভয়ই দুটোই আছে, আর মরুভূমি। তো এটার জন্য সঠিক উত্তর দেখো, পূর্ব অঞ্চলে পাহাড়ের পাশাপাশি বিস্তৃত উপকূল সমভূমিও রয়েছে। এই অঞ্চলটি সমুদ্রের ধার বরাবর পাহাড় এবং উপকূলীয় যে সমভূমি অঞ্চল সেখানে সংযোগ স্থাপন করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে ভারতীয় নাগরিকদের ভারতের যে কোনো স্থানে স্থানান্তরিত হওয়ার এবং বসতি স্থাপনের অধিকার রয়েছে? দেখো, ধারা 14, ধারা 19, ধারা 21, নাকি ধারা 32? তো আমরা এক্ষুনি দেখলাম ধারা 32 হচ্ছে সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা, তো এটা হচ্ছে না। একটু ডিটেলসে দেখে নাও। অনুচ্ছেদ 19 সকল নাগরিকের একটু দেখে নাও। অনুচ্ছেদ 19 সকল নাগরিকদের জন্য 6টি মৌলিক অধিকার নিশ্চিত করে। দেখো, এক হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ তুমি তোমার ইচ্ছে মতো কিছু বলতে পারো, অবশ্য তাতে যেন কারো কোনো ক্ষতি না হয় বা কেউ যেন ক্ষুণ্ণ না হয়। দেখো, পরবর্তী 2, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। 3 নম্বরে রয়েছে সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার। 4 নম্বরে রয়েছে ভারত জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা, অর্থাৎ তুমি ভারতের যে কোনো স্টেটে যে কোনো জায়গাতে অবাধে চলাফেরা করতে পারবে, তাতে যেন কারো কোনো ক্ষতি না হয়।
5 দেখো ভারতের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার, অর্থাৎ তুমি ভারতের যে কোনো জায়গায় তোমার টাকা পয়সা থাকলেই তুমি যে কোনো জায়গাতে জায়গা কিনে ঘর বাড়ি করতে পারো, অসুবিধা নেই, কোনো ঝামেলা হবে না। পরবর্তী 6 নম্বর কী বলছে দেখো, যে কোনো পেশা বা যে কোনো ব্যবসা করার তোমার অধিকার রয়েছে, অর্থাৎ তুমি যে কোনো পেশা তুমি গ্রহণ করতে পারো, তোমার ভালো লাগলে সেটা তুমি করতে পারো। পরের প্রশ্ন কী বলছে, MS এক্সেলে ফাইল সংরক্ষণের শর্টকাট কী কী? Ctrl+P, Ctrl+S, Ctrl+C নাকি Ctrl+V? দেখো MS এক্সেল এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলিতে ফাইলগুলো দ্রুত সংরক্ষণ করতে তুমি Ctrl+S এই শর্টকাটটা ব্যবহার করতে পারো। দেখো এখানে একটা কথা বলে রাখি, এই যে MS ওয়ার্ড আর MS এক্সেল থেকে কিন্তু বিভিন্ন ধরনের শর্টকাটগুলো পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হয়তো এই কোশ্চেনটা রিপিট হচ্ছে না, কিন্তু এই ধরনের কোশ্চেনটা যে এইটা শর্টকাট কী হতে পারে, এই শর্টকাট ব্যাপারটা কিন্তু তুমি দেখে যাও, যে কোনো জায়গা থেকেই দেখে যেতে পারো, তোমার ভীষণ কাজে লাগবে। পরের প্রশ্ন দেখো, শ্রম মন্ত্রণালয়ের মতে ভারতে কোন বয়সের শ্রম অংশগ্রহণের হার সব থেকে বেশি? 15 থেকে 18, 18 থেকে 24, 25 থেকে 29 নাকি 30 বছর বা তার বেশি? দেখো বয়স বাড়ার সাথে সাথে শ্রম অংশগ্রহণের হার বৃদ্ধি পায়। 15 থেকে 19 বছরের বয়সীদের হার সবথেকে কম, কারণ বেশিরভাগটাই শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে। আর 30 বছর বা তার বেশি বয়সের সর্বোচ্চ অংশগ্রহণ করে থাকে। তাহলে এটার জন্য সঠিক হতে হবে অপশন ঘ, 30 বছর বয়সী লোক বা তার থেকে বেশি বয়সী লোক কিন্তু আমরা দেখতে পাই যে কাজের সঙ্গে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন কী বলছে, পরের প্রশ্ন কি বলছে, উইন্ডোজ সরাসরি রিসাইকেল বিনে পাঠানোর জন্য শর্টকাট কী? Ctrl+D, Shift+Delete নাকি সুডো ডিলিট নাকি Ctrl+Shift? দেখো ডিলিট কি চিপলে ফাইলগুলো রিসাইকেলে বিনে পাঠানো যাবে, অর্থাৎ তুমি কোনো একটা ফাইলকে সিলেক্ট করে ডিলিট চিপলেই কিন্তু সেটা রিসাইকেল বিনে চলে যাবে। আর যদি তুমি Shift+Delete একসাথে চাপ দাও তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট তোমার রিসাইকেল বিনে না গিয়ে অন্যভাবে কিন্তু সেটা একদম পার্মানেন্টলিভাবে মুছে যাবে। আর তুমি রিসাইকেল বিনে পাঠালে সেটাকে আবার রিস্টোর করে তুমি ব্যবহার করতে পারো। পরের প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশনে অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, অর্থাৎ দেখো কী বলছে পরের প্রশ্ন কী বলছে দেখো, জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ NHRC অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কতজন সদস্য এখানে থাকে? একজন চেয়ারপারসন থাকে, তার সাথে 3 জন সদস্য থাকে, নাকি একজন চেয়ারপারসন থাকে এবং তার সাথে 4 জন সদস্য থাকে, নাকি একজন চেয়ারপারসন থাকে তার সাথে 5 জন সদস্য থাকে, নাকি একজন চেয়ারপারসন থাকে তার সাথে 6 জন সদস্য থাকে? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে দেখো একজন চেয়ারপারসন থাকবে আর তার সাথে 5 জন সদস্য নিয়ে কিন্তু NHRC গঠিত। তাহলে এটার জন্য সঠিক উত্তর হবে অপশন গ, একজন চেয়ারপারসন প্লাস 5 জন সদস্য। আমরা যেমন RBI এর ক্ষেত্রে দেখেছিলাম একজন হচ্ছে তোমার গভর্নর আর তার সাথে সাথে 4 জন কিন্তু হচ্ছে ডেপুটি গভর্নর, আর এই ক্ষেত্রে কিন্তু আলাদা। NHRCর ক্ষেত্রে কিন্তু 1 জন আর 5 জন। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, ভিল বিদ্রোহ কখন সংঘটিত হয়েছিল? 1818, 1857, 1909 এবং 1920। তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো 1818 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিরীপণমূলক শাসন এবং ভারী করের বিরুদ্ধে ভিলরা বিদ্রোহ শুরু করেছিল। পরের প্রশ্ন দেখো, অভিধম্ম পিটক কোন বিষয়ে অধ্যয়ন করে? নৈতিক শিক্ষা, নাকি বুদ্ধের জীবনের গল্প, নাকি দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, নাকি সন্ন্যাসীর নিয়ম? তো এটা হচ্ছে সঠিক উত্তর অপশন গ। অভিধম্ম পিটক হলো ত্রিপিটকের 3য় অংশ, যা বৌদ্ধ ধর্মের দর্শন এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে। পরের প্রশ্ন দেখো কী বলছে, শক্তির এসআই একক কী? পরের প্রশ্ন কী বলছে, শক্তির এসআই একক কী? তার আগে জেনে নাও শক্তি কী। দেখো কোনো বস্তুর কাজ করার ক্ষমতাকেই বলা হয় সেই বস্তুর শক্তি, অর্থাৎ তুমি কাজটা কী রেট অনুযায়ী করতে পারবে সেটাই হচ্ছে এখানে শক্তি। রেট বলতে এখানে পয়সা বোঝানো হয়নি, কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। শক্তি একটা স্কেলার রাশি, এবং এর এসআই একক হলো জুল। এর সাথে সাথে আরও কয়েকটা জিনিসের তুমি এসআই ইউনিট জেনে রাখো, যেমন গতি যদি বলে অর্থাৎ গতিবেগের মিটার/সেকেন্ড হয়ে যাবে, যদি ত্বরণ বলে তাহলে মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, আর যদি বল বলে থাকে তাহলে সেটার জন্য তোমার নিউটন হয়ে যাবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, নিচের কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড? CPU, কিবোর্ড, মাইক্রোচিপ নাকি মাদারবোর্ড?
তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি মাদারবোর্ড। দেখো মাদারবোর্ড হলো সেন্ট্রাল প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ পিসিপি, যা কম্পিউটারের সকল উপাদানকে সংযুক্ত করে রাখে, যার মধ্যে রয়েছে সিপিইউ, র্যাম, রম ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এই মাদারবোর্ডের মধ্যেই থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব 2 হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজিত ডোভাল, পিকে মিশ্র, রতিকান্ত নায়ডা, শক্তিকান্ত দাস হবে, শক্তিকান্ত দাস নাকি তরুণ কাপুর? তো দেখো ভারত সরকারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থাৎ যে রিজার্ভ ব্যাঙ্ক অফ আরবিআই এর যে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস, তাকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে নিযুক্ত করা হয়েছে। শক্তিকান্ত দাস হলেন প্রথম প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ যার আর্থিক এবং মুদ্রানীতি উভয় ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় অর্থনীতি যখন ব্যবসা, যুদ্ধ, বাণিজ্য, রুপির অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তার নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মেয়াদের সাথে সাথে তার মেয়াদও শেষ হবে অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে কিন্তু বহাল থাকছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জমি ও সম্পত্তি সংক্রান্ত মামলা কোন আদালতে শুনানি করা হয়? অপশন ছিল দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত এবং সুপ্রিম কোর্ট। কোন আদালতে সেটা বিচার করা হয়? দেখো জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিরোধ যদি কারোর মধ্যে হয়ে থাকে তাহলে সাধারণত সিভিল কোর্টে এটি নিষ্পত্তি করা হয়। এই আদালত অর্থাৎ এই সিভিল আদালত কী করে? দেখো সম্পত্তি, চুক্তি, উইল ইত্যাদি সম্পর্কিত দেওয়ানি মামলাগুলো দেখে থাকে। অপরদিকে ফৌজদারি আদালত অপরাধ সম্পর্কিত অর্থাৎ কাউকে যদি মারা ধরা করা হয়, খুন খারাপি যেসব কেসগুলো হয় বা যেসব বিষয়গুলো হয় সেগুলো কিন্তু ফৌজদারিতে দেখা হয়। আর রাজস্ব আদালত থাকে, সেখানে শুধুমাত্র কর এবং রাজস্ব অর্থাৎ জিএসটি ফিএসটি যে যত যাবতীয় কর আছে সেখানে কিন্তু এই সব যাবতীয় বিষয়গুলোই দেখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, শহরে বিদ্যুৎ, পানি বা জল, রাস্তা ইত্যাদি ব্যবস্থা কে করে থাকে? জেলা প্রশাসন, রাজ্য সরকার, পৌর কর্পোরেশন নাকি পঞ্চায়েত কমিটি? তো দেখো শহরগুলিতে বিদ্যুৎ, জল, রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি নাগরিকদের যে সুযোগ সুবিধা পৌর কর্পোরেশন দ্বারা সরবরাহ করা হয়ে থাকে। এটি একটি স্থানীয় স্বশাসিত শাসন যা নগর উন্নয়ন এবং সুযোগ সুবিধা পরিচালনা করে থাকে। যদি শহরে না দিয়ে এটাকে গ্রামে দিত তাহলে কিন্তু সেটা হয়ে যেত পঞ্চায়েত। পরে প্রশ্ন দেখো, ভারতে অন্তঃবিবাহ কে আইনমত অনুমোদিত করেছিল? পণ্ডিত রামাবাই, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী নাকি ভীমরাও আম্বেদকর? দেখো রাজা রামমোহন রায় সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি পালন করেছিলেন এবং তিনি আন্তর্বর্ণ বিবাহের আইনি স্বীকৃতির জন্য লড়াই করেছিল, যা ভারতীয় সমাজে সামাজিক সমতা বৃদ্ধি করেছিল। তার সাথে সাথে কিন্তু সতীদাহ প্রথাও কিন্তু তিনিই রদ করেছিলেন উইলিয়াম বেন্টিংকে সাহায্য নিয়ে 1828 বা 1828 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? দুধ থেকে দই তৈরি করা, জল জমে যাওয়া, লোহায় মরিচা পড়া নাকি মোমবাতি জ্বালানো? দেখো দুধের থেকে দই তৈরি করা অর্থাৎ গাঁজন প্রক্রিয়া, এটা কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া। লোহায় মরিচা ধরা জারণ প্রক্রিয়া, এটাও কিন্তু রাসায়নিক একটা বিক্রিয়া। মোমবাতি জ্বালানো হলো দহনের একটি রাসায়নিক বিক্রিয়া। খাদ্য হজম হলো রাসায়নিক বিক্রিয়ার একটি সিরিজ। গরুর অক্সিজেনের একমাত্র উৎস, এটি রাসায়নিক পদার্থ। তাহলে এখানে সঠিক উত্তর হবে জল থেকে বরফ হয়ে যাওয়া বা জল জমে যাওয়া। জল থেকে বরফ হয়ে যায়, বরফটা আবার গলে গিয়ে কিন্তু জলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ নয়? কন্ট্রোল ইউনিট, পাটিগণিত যুক্ত ইউনিট, মাউস নাকি নিবন্ধনকরণ? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো সিপিইউ এর প্রধান অংশগুলি হলো কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা যেটা আমরা পাটিগণিত বললাম, এবং রেজিস্টার। মাউস হলো একটি ইনপুট ডিভাইস যা ইউপিএসের যা সিপিইউ এর অংশ নয়। এটি কম্পিউটার থেকে ডেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যদি
কোশ্চেনটা হতো এরকম যে ইনপুট বা কম্পিউটার ইনপুট প্রদানকারী একটা অংশের নাম বলো, তখন হয়ে যেত কিন্তু তোমার মাউস, কিবোর্ড। যদি বলে আউটপুট ডিভাইস একটা বলো, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার মনিটর, প্রিন্টার, স্পিকার,